এন্ড আমার সাথে রয়েছে তাসফিয়া। তো আজকে যিনি ক্লাসটা নেবেন AKM আহসান ফরিদ ভাইয়া। সো ভাইয়া সম্পর্কে যদি একটু বলি, ভাইয়া হচ্ছে সিইও হিসেবে রয়েছেন টেকনাফে। এছাড়াও ভাইয়া হচ্ছে লেকচারার ইন আইসিটি, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে। তো ভাইয়া দীর্ঘদিন যাবৎ রোবোটিক্স অ্যান্ড আইওটি সেক্টরে কাজ রয়েছেন। সো ওই হিসেবে ভাইয়া আমাদেরকে আজকে একটি এক্সপিরিয়েন্স থেকে আজকে আমাদের ক্লাসটি দিবেন। তো ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? এই শুনতে পাচ্ছি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ ভাই, আপনি শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আমাকে একটু হোস্ট করে দিতে হবে, আমি হয়তো জি স্ক্রিনটা শেয়ার। ভাইয়া, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, আপনি চাইলে ক্লাসটি শুরু করতে পারেন। আচ্ছা, আমি আগে স্ক্রিনটা শেয়ার করে চেষ্টা করি। মাঝখানে বেশি প্রবলেম হয়, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি কিনা আমি একটু রেসপন্সটা জানতে চাচ্ছি, তারপর শুরু করি। Yes, sir. Yes, sir. হ্যালো, Yes, sir. সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? Yes sir. Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যালো, আমি Yes, জানতে sir. চাচ্ছি সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? জি ভাই, Yes, আপনার sir. কথা Yes, শুনতে sir. পাচ্ছি। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যালো, জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে এবং আপনার স্ক্রিনটিও শেয়ার হয়ে গেছে ভাই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? আমি একটু জানতে চাচ্ছি। জি ভাই, জি শোনা ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। Yes, sir. জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. শোনা যাচ্ছে। Yes, sir. ঠিক মতোই শোনা আমি কোনো যাচ্ছে। রেসপন্স পাচ্ছি না। আমি রেসপন্স না পেলে তো বুঝতে পারবো না এখান থেকে। আচ্ছা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, স্যার। শোনা যাচ্ছে স্যার। আমার মনে হয় ভলিউমে কোনো সমস্যা আছে, তাই আপনি শুনতে পাচ্ছেন না। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. Sir, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? ইয়েস স্যার, শুনতে ইয়েস পাচ্ছি। স্যার, শোনা Yes, যাচ্ছে। sir. Yes, sir. শোনা যাচ্ছে স্যার। আমার মনে হয় স্যারের ভলিউমটা ডাউন আছে, তাই আমাদের কথা শুনতে আচ্ছা, পাচ্ছেন না। একটু পার্টিসিপেন্টদেরকে কিছুক্ষণের জন্য আনমিউট করে দেই, তাহলে আমি একটু রেসপন্স পাবো, তাহলে বোঝা যাবে। লাসফি আপু, আপনি একটু আনমিউট করে দিবেন পার্টিসিপেন্টদেরকে। জি ভাই, আনমিউট করা হয়েছে। পার্টিসিপেন্টরা একটু সবাই কথা বলুক, আমি একটু জানতে চাই। হ্যালো। Yes, sir. শোনা যাচ্ছে। স্যার, Yes, sir. স্যার আমার শোনা যাচ্ছে। আমি রেসপন্স হিসেবে আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমার মেসেঞ্জারে দিলে হবে। Yes, Yes, sir. yes, sir. Yes, sir. ইয়েস স্যার। স্যারের ভলিউমে কোনো সমস্যা আছে, তাই লাইক আমাদের কথা Very শুনতে good. পাচ্ছেন না। আমি শুরু করছি। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম নিয়ে কথা বলবো। যদি আমার কথা শোনা না যায়, আজকে খুবই আমরা দুটো ইমার্জিং টেকনোলজি নিয়ে কথা বলবো। এটা বর্তমান সময়ের একটা হট টপিকস, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। অ্যাজ এ মেন্টর, রোবট এবং মেশিন লার্নিং এর মতো একটা গুরুত্বপূর্ণ টপিকস বাচ্চাদেরকে শেখানোর জন্য। সবাই কিডস আসলে, যদিও কিডস, এখনকার কিডসদেরকে কিডস বলা যাবে না, সবাই খুবই স্মার্ট এবং সবাই খুব ভালোভাবে শেখে এবং জানে। আমার মাঝে মাঝে তো আমার মনে হয় আমার চাইতেও বেশি জানে। তারপরেও আমরা চেষ্টা করব পুরো ক্লাসে এই জার্নিটা সঠিকভাবে বোঝাতে। তার আগে আমি আবার ধন্যবাদ দিতে চাই আইসিটি অলিম্পিয়াডকে, যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে এরকম একটা ইমার্জিং টেকনোলজি নিয়ে কাজ করার নিমিত্তে। তো প্রথমে আমরা আসলে রোবোটিক্স নিয়ে একটু কথা বলি। আমরা কিছু ধারণা নিয়ে কথা বলি। আসলে রোবট কি? ইটস নাথিং বাট এ মেকানিক্যাল হিউম্যান অ্যাক্ট, অর্থাৎ রোবট একটা স্বয়ংক্রিয় মেশিন, তাকে যদি বলা হয় যে তুমি এই মুহূর্তে আমার জন্য চা নিয়ে আসো, সে আমার জন্য চা নিয়ে আসতে পারে। তাকে যদি বলা হয় তুমি এই গাড়িটা তুলে একখান থেকে আরেকখানে নিয়ে যাও, সে নিয়ে যেতে পারে। তাকে যদি বলা হয় যে তুমি আমার ঘরের কাজটা করে দাও, বা আমার রুমটা পরিষ্কার করে দাও, বা আমার বইটা গুছিয়ে দাও, বা
আমার এই জিনিসটা উত্তরা থেকে বনানীতে নিয়ে যাও, এই যে কাজগুলো সে করতে পারে, এটা হচ্ছে রোবোটিক্স। আমরা বলি যে হিউম্যান মেকানিক্যাল, ঠিক আছে, যে যান্ত্রিক ভাবে একটা মানুষের মতো করে কাজ করতে পারে। এই জন্য বলা হচ্ছে রোবট হলো অটোনোমাস স্বয়ংক্রিয় মেশিন, যা একটি নির্দিষ্ট কাজ করতে পারে। আর তার সাথে যেহেতু আমাদের একটা মেশিন লার্নিং পার্ট আছে আজকে, এআই। এআই হচ্ছে কি মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রযুক্তি হতে। এই দুটো বিষয় নিয়ে আমরা আসলে আজকে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে আসা যাক রোবোটিক্স এর আসলে উৎপত্তিটা কোত্থেকে। রোবট শব্দটি এসেছে চেক প্রজাতন্ত্রের রোবোটা থেকে। এটাকে বলা হয় ফোর্স লেভার। কেন বলা হয় ফোর্স লেভার? আমরা যদি কাউকে বলি যে তোমাকে এই কাজটি করতে হবে এবং এটা এখনই করতে হবে, এই যে আমরা সেট অফ ইনস্ট্রাকশন বা একটি নির্দেশনা প্রদান করলাম, তাহলে সে কি করবে? উই লেবার বা উই দাস, যে কিনা আমার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ হিউম্যান দ্বারা নিয়ন্ত্রিত, তাকে কমান্ড করা হয়, সেই কাজটি করবে। ফর এক্সাম্পল, আমাদের বাসায় যাতে কাজের লোক থাকে, আমরা যদি আমাদের কাজের লোককে বলি যে তুমি এই মুহূর্তে আমার ঘরটা পরিষ্কার করে দাও, অ্যাজ পার ইনস্ট্রাকশন সে যাতে ঘরটা পরিষ্কার করে দিবে। অর্থাৎ সে একজন শ্রমিক, শ্রমিকের কাজ করছে। এখান থেকে এসেছে ক্যারেল ক্যাপেক এর একটা নাটক থেকে এসেছে আসলে মূলত চেক, যেটা হচ্ছে দাস। অর্থাৎ সে আমার অনুমত কাজটা করবে, এর বাইরে কোনো কাজ করবে না। ওকে, এটাতে কি হয় আসলে, রোবট আসার ফলে আমাদের কি হয়েছে, আমাদের লাইফস্টাইলটা অনেক ইজি হয়ে গেছে। ওকে, আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। আমরা ভারী কাজগুলো এখন সহজেই কোনো যান্ত্রিক ডিভাইসের মাধ্যমে করতে পারি। সময় কম লাগে, আমাদের এনার্জি লেভেল, হিউম্যান এনার্জি লেভেল অনেক কম ইউজড হচ্ছে, ঠিক আছে, মানুষের ক্যাপাসিটি ডেভেলপ পাচ্ছে, টাইম কনজিউমিং হচ্ছে না, আমরা সময়কে সেভ করতে পারছি। আসলে তিনটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের এইসব ক্ষেত্রে, টিভিসি, টাইম ভিজিট কস্ট। ওকে, একটা কাজের ক্ষেত্রে যত কম সময় লাগে, ওকে, ব্যয় যত কম হয় এবং তাকে যতবার বেশি ব্যবহার করা যায়। ওকে, তার মানে আলটিমেটলি আমাদের রোবোটিক্স এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কায়িক পরিশ্রমটাকে কমায় ফেলবো, আমাদের লাইফ স্টাইলটাকে ইজি করে ফেলবো। ওকে, আমরা যদি খুব সিম্পল ওয়েতে দেখি, দিস ইজ অ্যাবাউট রোবোটিক্স ইন ডিটেলস, আরো হয়তো হয়ে যায়। সেটা বলছে কাদেরকে আমরা রোবট বলতে পারি, এই জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে। ওকে, আমি সরি টু সে, এটা আমার সিজন 2 এর একটা স্লাইড, আমি এটা সিজন 3 হবে জায়গা। তো রোবটের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স মধ্যে আছে, এদের মধ্যে অটোনোমাস থাকতে হবে, অর্থাৎ সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, তাই সেই ইনস্ট্রাকশন অনুসারে সেই কাজটা করতে। এই ইনস্ট্রাকশনটা অবশ্যই দিতে হবে হিউম্যান থেকে, অথবা প্রি প্রোগ্রামেবল, অর্থাৎ আগে থেকে তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেই অনুপাতে সে কাজ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা মেকানিক্যাল রোবটকে বলি যে ঠিক ভোর 5টা বাজে তুমি আমাকে ডেকে দিবে, তাহলে তার মধ্যে একটা প্রি প্রোগ্রাম করা থাকবে, যে প্রি প্রোগ্রামের মাধ্যমে ভোর 5টা বাজে সে আমাদেরকে ডেকে দিবে। এই জন্য বলছে স্বয়ংক্রিয়তা। ওকে, আবার এর মধ্যে সেন্সিং পাওয়ার থাকতে হবে। সেন্সর বলা হচ্ছে সে আশেপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। এখানে একটু মাথায় রাখতে হবে, বিভিন্ন ধরনের সেন্সর আছে। অনেক সেন্সর আছে টেম্পারেচার ক্যাপচার করতে পারে, অনেক সেন্সর আছে হিউমিডিটি ক্যাপচার করতে পারে, অনেক সেন্সর আছে আমাদের ফেয়ার ক্যাপচার করতে, ফেয়ার অ্যালার্ম ডিটেকশন আমরা অনেক সময় বলি, অর্থাৎ সেন্সিং করতে পারে, সে বুঝতে পারে কি হতে যাচ্ছে। তো এই সেন্সিং পাওয়ারটা না থাকলে একটা মেকানিক্যাল ডিভাইস বা রোবট সে কিন্তু কাজ করতে পারবে না। তার ফার্স্ট কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা। ডেটা কালেক্ট করবে কিভাবে? সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে সে, এবং সেই অনুসারে সে কাজটা কত একুরেটলি কমপ্লিট করতে পারলো। অর্থাৎ আমরা যদি অ্যাট এ গ্লান্স রোবটের ক্যারেক্টারিস্টিক্সটাকে বুঝতে চাই, তার মানে আমরা বলতে পারি তার মধ্যে স্বয়ংক্রিয়তা থাকতে হবে, তার মধ্যে সেন্সর থাকতে হবে এবং তার কার্যক্ষমতা থাকতে হবে। এই বেসিক বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা তাকে রোবট বলতে পারি। আমাদের মধ্যে খুবই একটা ভুল ধারণা, রোবট মনে হয় হতে হলে হিউম্যানের মতো হতে হবে। আসলে এটা একদমই ভুল তত্ত্ব। হিউম্যানয়েড রোবট বলে আর একটা ক্যাটাগরি আছে। রোবট যে কোনো প্রকার হতে পারে, ঠিক আছে, যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। সেটা ডিপেন্ড করে আমার অবজেক্টিভটা কি এবং আমি কি উদ্দেশ্যে এই অটোনোমাসটা তৈরি করছি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো এখানে আমরা আসলে একটু পিক্টোরিয়াল আকারে দেখতে চাই, ওকে, যে রোবট কিভাবে কাজ করে। রোবট প্রথমে কি করে, 360 ডিগ্রি, অর্থাৎ বলা হচ্ছে
চারিদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেভাবে বলি না কেন চারিদিক থেকে সে কি করে ডেটাগুলোকে কালেক্ট করে। এটি অ্যানালগ ডেটা এবং অ্যানালগ ডেটাকে পরবর্তীতে প্রোগ্রামেবলের মাধ্যমে সেন্সর ডিভাইসের মাধ্যমে যেভাবে বলি না কেন এটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করা হয়। কখন কনভার্ট হয়? আমার ডেটাগুলোকে প্রসেসর থাকে, প্রসেসর সেটিকে কি করে প্রসেস করে এবং অ্যানালাইসিস করে। কারণ বিশ্লেষণ করে আমরা সব ডেটা হয়তো সমানভাবে গ্রহণ করব না, সব ডেটাকে হয়তো সমানভাবে বিশ্লেষণ করব না। এই জন্য বলা হচ্ছে যে প্রসেসর সেন্সর ডেটা প্রসেস করে এবং এটাকে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে। ওকে, আর একটা বড় কম্পোনেন্ট হচ্ছে সে রোবট যে কাজটা করবে, কাজ করার জন্য তার পেশি লাগবে বা আমরা বলি অ্যাকচুয়েটর লাগবে। যেমন আমরা বলতে পারি আমাদের হাত, আমাদের পা, ঠিক আছে, এরকম যে অ্যাকচুয়েটর কি বলতেছে শারীরিক কাজ সম্পন্ন করে। তাহলে আমরা কি বলছি? সেন্সর ডেটা কালেক্ট করে আশেপাশের পরিবেশ থেকে যে এখন গরম না ঠান্ডা, এখন কি বৃষ্টি পড়ছে বা এখন কি জোরে বাতাস হচ্ছে বা কেউ কি স্মোক করছে বা এখন কি কোনো একটা অ্যালার্ম জেনারেট হচ্ছে, এগুলো সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করে তার যে ব্রেন আমরা বলি প্রসেসর, ওকে, রোবটের ব্রেন যেটা প্রসেসর সেটাকে অ্যানালাইসিস করে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, অ্যালগোরিদম থাকে। অ্যালগোরিদম মনে হচ্ছে সমাধান করার প্রক্রিয়াটি, সেটি সে অ্যানালাইসিস করে সেই অনুসারে, এবং সে হাঁটবে নাকি দৌড়াবে, সে একটি বস্তুকে লিফটিং করবে নাকি ডাউন করবে, এটা কাজ করার জন্য তার মেকানিক্যাল পার্টস লাগে অ্যাকচুয়েটর। ওকে, সেটা হচ্ছে অ্যাকচুয়েটর শারীরিকভাবে কাজটা সম্পন্ন করে। তো এই হচ্ছে তিনটা পার্ট। তাহলে কি কি জানলাম আমরা? সেন্সর, প্রসেসর এবং অ্যাকচুয়েটর, এই তিনটা সমন্বয়ে রোবটটি তৈরি হবে। ওকে, আমরা রোবটের তো আসলে অনেকগুলো কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট গুলো যদি আমরা সেন্সরের পার্টটুকু দেখি, এখানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি 4 ধরনের সেন্সর উপস্থাপন করেছি। যেমন অপটিক্যাল সেন্সর, আমাকে সেন্সর বুঝতে হবে। আমার বাসায় অলরেডি 78 টাইপ সেন্সর আছে, এত বেশি সেন্সর এবং এক এক সেন্সর এক এক কাজ করে থাকে। যেমন ফর এক্সাম্পল এখানে আমি বলেছি যে অপটিক্যাল সেন্সর, এই অপটিক্যাল সেন্সর কি কাজ করে? আলো শনাক্ত করে, রং শনাক্ত করে যে এটা লাল, এটা নীল, এটা সবুজ, এটি হলুদ, এটি কমলা, এ ধরনের লাইট গুলোকে সে ডিটেক্ট করতে পারে বা রং গুলোকে ডিটেক্ট করতে পারে। ওকে, এখন একটা মানুষ দৌড়াচ্ছে কিনা, একটা মানুষ হাঁটছে কিনা, আমার সামন দিয়ে গেল কিনা, এই ধরনের সেন্সিং করার জন্য আমরা মোশন সেন্সর উল্লেখ করে থাকি। যখন আমাদের অনেকের বাসায় হয়তো বা কিছু মোশন সেন্সর লাইট আছে যে সিঁড়িতে অন্ধকার থাকে, যখন হিউম্যান বা কোনো প্রাণী থাকে না, যখনই আমার সিঁড়িতে কোনো হিউম্যান বা কোনো প্রাণী উপস্থিতি দেখা যায় তখন হঠাৎ করে লাইটটা জ্বলে ওঠে। এই যে সেন্সর বুঝলো কেউ একজন আসছে, তার এগেইনস্টে আমাকে একটা আউটপুট জেনারেট করতে হবে, অর্থাৎ একটা লাইট জ্বালায় দিতে হবে, এগুলো হচ্ছে মোশন সেন্সরের কাজ। ওকে, তারপর আমরা যদি দেখি যে সাউন্ড সেন্সর, কোনো শব্দ হচ্ছে কিনা, কেউ জোরে কথা বলছে কিনা, তার ভয়েস টোনটা কি রকম, এগুলো সাউন্ড সেন্সরের কাজ। আরেক ধরনের যেমন আমাদের অনেক এসিতে থাকে, এয়ার কন্ডিশন গুলোতে থাকে টেম্পারেচার সেন্সর। ওকে, টেম্পারেচার হাই হয়ে গেছে কিনা, টেম্পারেচার লো হয়ে গেছে না, বা বাইরে আজকে খুব বেশি গরম কিনা, এই যে টেম্পারেচার সেন্সরের মাধ্যমে এই কাজগুলো করা হয়। এখানে জাস্ট ফর এক্সাম্পল হিসাবে 4টি সেন্সরের কথা বলা হয়েছে। লটস অফ সেন্সর আছে, এগুলো আসলে একদিনে সম্ভব না, তবে কিছু ধারণা পাওয়ার জন্য আমরা এখানে উপস্থাপন করেছি যে সেন্সর কেন লাগবে। কারণ পরিবেশ থেকে ডেটা কালেক্ট করে তার ভিত্তিতে আমাদেরকে কাজটা করতে হবে, এই জন্য সেন্সরের প্রয়োজন আছে। প্যারালালি আমরা যদি দেখি রোবটের যে ব্রেনটি আছে সেটি কিভাবে কাজ করে। এখানে প্রসেসর কি করে? প্রসেসর প্রথমে ডেটাকে অ্যানালাইসিস করে, সেই ডেটা কোত্থেকে পায়? সেই সেন্সরের মাধ্যমে ডেটাটা পেয়ে থাকে। এবং কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলা হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ করে, পরিস্থিতি বিশ্লেষণ করে সে প্রসেসরকে বলে যে আমি এই ধরনের ডেটা পেয়েছি, এই ক্ষেত্রে এই জিনিসটি হবে। ফর এক্সাম্পল আমার সামন দিয়ে হঠাৎ করে একটা খুব দ্রুত গতিতে গাড়ি চলে গেল, গাড়িটার স্পিড ছিল 120 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে অ্যানালাইসিস করা। ওকে, তথ্যকে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করার পর এটা কি হবে? এটা প্রসেসর বলবে যে ঠিক আছে, একটি গাড়িটি এত কিলোমিটার স্পিডে গেল, তাহলে এটা আমরা আমার ইউজার বা ব্যবহারকারীকে বলে দিই। তার মানে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি ডেটা কালেক্ট করেছি, ডেটা প্রসেস করেছি, যিনি আমাকে ব্যবহার করছেন আমি তাকে আমার ডেটাগুলোকে
শো আপ করি বা দেখাই দিই। ওকে, আর এরপর ওই রোবট যদি কোনো কাজ করতে যায় বা ওই রোবট দ্বারা কোনো কাজকে সম্পাদন করতে হয়, সেটি বলা হচ্ছে যে কন্ট্রোল সিগন্যাল প্রেরণ। ঠিক আছে ভাই, তুমি এক কাজ করছো, এই গাড়িটা সামনে দিয়ে চলে গেছে, এত স্পিড হচ্ছে, তুমি এক কাজ করে এখন সিগন্যালটাকে কন্ট্রোল করো, তুমি লাল বাতি জ্বালায় দাও যেন কেউ ওভার স্পিড হয়ে গাড়ি চালাতে না পারে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে কন্ট্রোল। তাহলে আমরা কি দেখলাম, রোবটের প্রসেসরটি কিভাবে কাজ করছে, আমরা তথ্য বিশ্লেষণ করছে, একটা ডিসিশন মেকিং হচ্ছে, সেই অনুপাতে সে কাজ করছে। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে রোবটের যে পেশি, হাত পা এগুলো, তো রোবটের জন্য কোন অ্যাকচুয়েটর সিস্টেম ব্যবহার করা উচিত। এখানে যেমন মোটর, মোটর না থাকলে সে কিন্তু চলতে পারবে না। এখানে বলছে গতিশীলতা, মুভমেন্ট। ওকে, মোটর লাগবে। এখানে এসি মোটর আছে, ডিসি মোটর আছে, এক এক মোটরে এক এক ধরনের ফাংশন আছে, যেটা কি করে কিনা আমাদের মুভমেন্ট করতে বা চলাচল করতে সাহায্য করবে। ওকে, কিন্তু আমরা যদি একটা হেভি ওয়েট রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট বানাতে যাই, যে সে একটা গাড়িকে উপরে তুলবে বা একটা 40 টন মালকে সে লিফটিং করবে, তাহলে আমাদের হাইড্রোলিক সিস্টেম লাগবে। হাইড্রোলিক সিস্টেম মনে রাখবা সবাই, আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের হেভি ওয়েট বা হেভি কাজ সম্পন্ন করবে, তখন হাইড্রোলিক সিস্টেম লাগবে। ওকে, আর একটা হচ্ছে পন্স। পন্স আসলে আর বিভিন্ন অংশগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যে আমি নিয়ে যাব, এই অংশগুলোকে ফাংশনাল ভাবে কার্যকর করার জন্য। তো এটি জাস্ট জিস্ট ভাবে আমরা বলতে পারি রোবটে কোন অ্যাকচুয়েটর সিস্টেম ব্যবহার করা উচিত। অবশ্যই আমাকে খেয়াল করতে হবে কোনো একটা রোবট তৈরি করার ক্ষেত্রে আমাদের টার্গেটটা কি, সে কি ধরনের কাজ করবে, তার উপর ভিত্তি করে আমাদের কোন কোন ধরনের ডিভাইস গুলো লাগবে। ওকে, তো এগুলো হচ্ছে রোবটের উপাদান। এখন এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, আমরা নিজেরা রোবট বিল্ড আপ করার জন্য আমাদের কি কি আছে। বাজারে প্রচুর ধরনের বোর্ড আছে। ওকে, যেগুলোর মাধ্যমে প্রোগ্রামিং করা যায়, সেন্সরকে কানেক্ট করা যায়, ডেটা ইনপুট দিয়ে আউটপুট আকারে কন্ট্রোল করা যায়। যেমন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আরডুইনো উনো। আরডুইনো উনো বোর্ড দিয়ে টিউটোরিয়াল বেসড বা ছোটখাটো রোবটের অনেকগুলো কাজ করা যায়। এখানে আছে যে আরডুইনো উনো আছে, আরডুইনো মেঘা আছে, ন্যানো আছে, এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওকে, এটি ওপেন সোর্স বলা হচ্ছে কারণ এর যে অপারেটিং সিস্টেমটি আছে এটি উন্মুক্ত, যে কেউ এটিকে ব্যবহার করতে পারে এবং এটি সম্পূর্ণ ফ্রি। আরডুইনো বোর্ডের একটা বড় সুবিধা হচ্ছে আরডুইনো যদি কেউ রোবোটিক্স শিখতে চায়, এটাতে যে কমিউনিটি, মানে যারা এই ধরনের কাজগুলো করে তাদের একটা কমিউনিটি আছে অনলাইনে, এটি ফ্রি এবং এটি বিশাল কমিউনিটি, সবচেয়ে বড় কমিউনিটি বলা হয়। যে আমি কোনো একটা কাজে আটকে গেছি আরডুইনো রিলেটেড, তাহলে আমি ওই কমিউনিটিতে যদি একটা কোশ্চেন পোস্ট করি তাহলে হয়তো আমি অ্যান্সার পেয়ে যাব। ওকে, এখানে আরডুইনো বোর্ডের কিছু ইউজেস দেওয়া আছে, যেমন লাইন ফ্লাওয়ার রোবট, কোনো অবস্ট্রাকল এড়ানো রোবট বা রোবোটিক আর্ম তৈরি করা, এর জন্য এই ধরনের গুলো রোবটের জন্য আরডুইনো বোর্ডটা খুবই উপযোগী। আরেকটি জনপ্রিয় বোর্ড হচ্ছে রাসবেরি পাই। রাসবেরি পাই এর একটা বড় সুবিধা হচ্ছে রাসবেরি পাই এআই কে সাপোর্ট করে। ওকে, আমি কোনো একটা ইমেজ ডিটেকশন করার রোবট যদি তৈরি করতে চাই, ওকে, সেটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হয়, ওকে, সেটার জন্য রাসবেরি পাই খুবই উপকার। যেমন রাসবেরি পাই 4 আছে, রাসবেরি পাই 0 আছে। আমি বোর্ডের চিত্রগুলো এখানে দিয়েছি, কেউ যদি পরে ইন্টারেস্টেড হয় পরে আমাকে জানালে আমি আরো ডিটেলস তোমাদেরকে জানাতে পারবো। রাসবেরি পাই দিয়ে ইন্টারনেট ভিত্তিক ডেটা অ্যানালাইসিস, ইন্টারনেট ভিত্তিক ডেটা প্রসেসিং এবং তা রোবটের মাধ্যমে সম্পাদন করার নিমিত্তে এটি খুবই জনপ্রিয় একটি ধাপ। যে আমরা রাসবেরি পাই কখন ব্যবহার করব, যেমন ধরো আমরা কোনো কিছু দেখতে চাই বা আমার মাঠ থেকে ডেটা কালেক্ট করা, সেখানে অটোনোমাস ভাবে কাজ করা, সেখানে যদি রোবোটিক সিস্টেম ডেভেলপ করতে চাই তাহলে রাসবেরি পাই তার মধ্যে একটা অন্যতম। এছাড়া যদি আমরা ওয়্যারলেস গতভাবে কোনো রোবোটিক সিস্টেম ডেভেলপ করতে চাই তার বিহীন ভাবে ESP32 খুবই একটি পপুলার। ওকে, তবে ESP32 বর্তমানে আইওটির সাথে খুবই হেল্পফুল একটা ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, এবং ESP32 এর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এরা রিয়েল টাইম ডেটা ক্যাপচার করতে পারে, অর্থাৎ এখনই কোনো একটা ঘটনা ঘটলো সেটাকে নিয়ে দ্রুত অ্যানালাইসিস করে ডেটা প্রসেস করতে পারে। আর বিলকন বোর্ড আসলে এটা আমি বলি, এটা বাংলাদেশে আসলে এখন পর্যন্ত ওইভাবে অ্যাডভান্স লেভেলে এখনো কেউ তেমনটা ইউজ করছে না। তবে জটিল সব কাজ করার জন্য, কারণ এইটির প্রসেসরটি খুবই পাওয়ারফুল, ওকে,
ডিপ লার্নিং, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং ইত্যাদি বড় বড় কাজ করার জন্য বিলকন বোর্ড ব্যবহার করতে পারে। তবে আমি বলবো যে টিউটোরিয়ালের জন্য বা বেসিক শেখার জন্য আরডিনো বোর্ড বা রাজবেরি পাই আপাতত তোমাদের জন্য যথেষ্ট। ওকে, তো এইগুলো ছিল কিছু ডেভেলপমেন্ট বোর্ড। আরো আছে এটি আছে মাইক্রোবিট, এনভিডিয়া জেটসন বোর্ড। এনভিডিয়া জেটসন বোর্ড আসলে একটু দামি, বলা হয়েছে এআই অ্যাপ্লিকেশনের জন্য, ইমেজ প্রসেসিং বা স্পিচ প্রসেসিং এর জন্য এটি খুবই, আমরা যখন এখন বলি সিপিইউ, এটা আসলে মার্কেটে দখল করছে জিপিইউ। ঠিক আছে, আর কিছুদিন পর হয়তো সিপিইউ মার্কেটই থাকবে না, জিপিইউ চলে আসবে। কারণ এখন হিউজ কাজ হচ্ছে, বড় বড় কাজ, গ্রাফিক্স কার্ড অ্যাড হচ্ছে। ঠিক আছে, ডেটা প্রসেসিং এ পাওয়ার বেড়ে গেছে, এই জন্য প্রসেসর গুলো সিপিইউ এর পরিবর্তে জিপিইউ কে ব্যবহার করছে। তো আমি এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে পরিচিত করে দিলাম যে আরডিনো বোর্ড, রাসবেরি পাই, ESP32, বিগলবোন বোর্ড, মাইক্রোবিট, এনভিডিয়া জেটসন। ওকে, তবে তোমরা যত ভালো করে ছোট ছোট করে শিখবে এগুলো সম্বন্ধে তত ভালো জানতে পারবে। ওকে, এখন আমরা যদি বলি যে আমাদের রোবোটিক্স এর ইউজেস গুলো কোথায়, আমি হয়তো বলবো যে কোথায় নয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে জাপানের যে গাড়ি ইন্ডাস্ট্রি, অর্থাৎ গাড়ি তৈরির যে কারখানাগুলো, এগুলো 95%ই রোবোটিক্স। ওকে, 95% রোবোটিক্স হয়ে যায়, এবং খুব দ্রুত তারা গাড়ি, কোনো প্রকার মানুষের সাহায্য ছাড়াই পুরো একটা গাড়ি তৈরি করতে পারে। এতে কর্মদক্ষতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, এবং হিউম্যানেবল নয় বলে কাজের নিখুঁত বা কাজের যে আউটকামটা সেটা খুব ভালো হয়ে যায়। রিসেন্টলি চায়নাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, চায়নাতে এমন একটি রোবোটিক সিস্টেম ডেভেলপ হয়েছে যে আমাদের কোথাও রক্ত পরীক্ষা বা প্রেসার পরীক্ষা করতে হয়, চায়না তাদের একটা রোবোটিক প্যাটার্ন ডেভেলপ করেছে। তারা একটা বাথরুম সিস্টেম ডেভেলপ করেছে যেখানে কেউ নর্মালি তা আমরা যেটা বলি প্রসাব করে, প্রসাব করার সাথে সাথে তার প্রসাবটা যখন বাথরুমের নির্দিষ্ট অংশ পড়বে, তখনই তার ওই প্রসাবটা ডেটা অ্যানালাইসিস করে তার প্রসাবের রিপোর্ট জেনারেট হয়ে যাবে। ওকে, এটা একটা খুব চমৎকার রেট, এবং ভবিষ্যতে এই ধরনের সিস্টেম গুলো আরো ডেভেলপ হবে। রোবট এখন নিজে সার্জারি করছে, চোখ পরীক্ষা করছে। এটা একটা মেসিভ চেঞ্জ, বিশেষ করে হেলথ সেক্টরে রোবটের আসলে আর একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এছাড়া সিঙ্গেল ভাবে আমরা গৃহস্থলী বা হোটেলগুলোতে দেখতেছি যে হোটেলগুলোতে এখন বয় বা যারা সার্ভ করে তাদের পরিবর্তে রোবটকে ব্যবহার করছে, স্পেশালি ভ্যাকুয়াম ক্লিনার। আগামী কিছুদিন, কয়েক বছর পরেই ঘরের মেঝে পরিষ্কার করার জন্য কাউকে বলতে হবে না, রোবটের মধ্যে প্রোগ্রাম করে দেওয়া থাকবে, রোবট তার নির্দিষ্ট সময়ে ঘরের মেঝে পরিষ্কার করে ফেলবে, যে কোনো ময়লাকে কালেক্ট করবে, অর্থাৎ অটোনোমাস হয়ে যাবে। ওকে, সো ইন্ডাস্ট্রি বা হেলথ সেক্টর বা হোম যেটাই বলি না কেন, আগামী 2, 3, 4 বছর, 5 বছরের মধ্যে আমরা দোকান, আমাদের বাংলাদেশের বিভিন্ন দোকানগুলোতে হয়তো আমরা এই ধরনের ডিভাইস কিনে নিয়ে আসবো। তো এই ধরনের কাজগুলো করতে গেলে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমি এই লেকচারের শেষে আমরা কেন রোবোটিক্স শিখবো, কেন মেশিন লার্নিং শিখবো, তার একটা ধারণা দিয়ে দেবো যে কেন আমাদের শেখা উচিত। উন্নত দেশের প্রতিষ্ঠানগুলোতে আসলে এই একাডেমিক লেভেলে এই ধরনের কোর্স গুলো দেওয়া হয়েছে, আমাদের দেশে এখন আসছে, আস্তে আস্তে হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ আইসিটি অলিম্পিয়াড এই ক্ষেত্রে একটা বড় অগ্রণী ভূমিকা পালন করছে, যে এই ধরনের ইমার্জিং টেকনোলজি গুলো তোমাদেরকে জানানোর ব্যাপারে। ওকে, ক্লিয়ার? এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সবাই প্রশ্ন রেডি করে রাখবে, আমি হয়তো লেকচারের শেষে তোমাদেরকে প্রশ্ন দেবো। আমি একটা লাইভ সাইট তোমাদেরকে দেখাবো যেখানে রোবোটিক্স নিয়ে বা মেশিন লার্নিং নিয়ে তোমরা নিজেরাই শিখতে পারবে। ওকে, এর পরের পার্টটুকু হচ্ছে আসলে আমাদের মেশিন লার্নিং। মেশিন লার্নিং জানার আগে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, নাহলে আসলে মেশিন লার্নিং এ হঠাৎ করে বোঝাটা একটু টাফ হয়ে যাবে। তো আমরা বুঝতে চাই আসলে এআই কি। এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মানুষের মতো করে চিন্তা করতে পারে, কাজ করতে পারে। এখন আমরা সবাই চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো আসলে চ্যাট বোর্ড, যে মানুষের সাথে কথা বলে, মানুষের গল্প লিখে দেয়, নোট করে দেয়, কি করে না সেটাই হচ্ছে প্রশ্ন। ওকে,
তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো মেজর কম্পোনেন্ট, ঠিক আছে। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষ যেমন করে চিন্তা করতে পারে, তুমি আমি যেমন করে চিন্তা করতে পারি, ঠিক আছে, মেশিনও একইভাবে চিন্তা করতে পারে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করতে। এখানে কি কি লাগে? এখানে অ্যালগোরিদম লাগে, এখানে মেশিন লার্নিং লাগে এবং এখানে ডিপ লার্নিং লাগে। আমাদের এখানে একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর জিনিসটা সম্বন্ধে আমাদের যাওয়ার আগে একটু প্রাইমারি কিছু আলোচনা প্রয়োজন। এআই আসলে কি করে? এআই কে বলা হয় যে তাকে তুমি ডেটা দিতে হবে। এখন আমরা এই যে ডেটা দিতে হবে এই জিনিসটা আসলে কতটুকু ক্লিয়ার? আমার তাকে বলতে হবে আমার নাম এটা, আমার বয়স এটা, আমার বাড়ি এখানে, আমি লাল রং পছন্দ করি, আমি বার্গার খেতে পছন্দ করি, আমার ফ্যামিলিতে এই লোক আছে, তাই প্রত্যেক লোকের বয়স এই ক্লাসে পড়ে, অমুকজন চাকরি করে, আমাদের গাড়ি আছে, এই সবই হচ্ছে ডেটা। এভরিথিং ইজ ডেটা। ওকে। তো এআই ওই ডেটাগুলোকে বিশ্লেষণ করে আমাদের জন্য সিদ্ধান্ত দিতে পারে। আমি যদি ডেটা দিতে ভুল করি তাহলে আমাদের সিদ্ধান্ত আসবে ভুল। আমি যদি ডেটা যত ভালোভাবে দিতে পারবো আমাদের ডিসিশনটা দিবে যত ভালো। ওকে, এই জন্য বলা হয় এর মাধ্যমে বড় ডেটা সেট বিশ্লেষণ করা সম্ভব, যা বিজনেস বা রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অটোনোমাস গাড়ি আমরা দেখেছি যে ইলন মাস্কের কিছু প্রজেক্ট আছে যেখানে ড্রাইভার ছাড়া গাড়ি চলতে পারে, সেটা এআই দ্বারা চালিত। ওকে। বিভিন্ন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে হিউম্যানের পরিবর্তে এখন এআই কে ব্যবহার করা হচ্ছে। তো মেশিন লার্নিং এ যাওয়ার আগে আমরা এই জায়গাটাকে একটু ফোকাস করি, একটু দেখি যে এআই কিভাবে কাজ করে। এআই করে কি, ইউজারের কাছ থেকে ডেটা সংগৃহীত করে বা গ্রহণ করে, অথবা তাদেরকে ডেটা সেট দেওয়া হয়। আমি ডেটা কি একটু আগে বলেছি যে কি ধরনের ডেটা, এভরিথিং ইজ ডেটা। আমরা কোনো কিছু লিখি সেটা ডেটা, আমরা ছবি দেই এটাও ডেটা, আমরা গান শুনি এটাও ডেটা, আমরা ভিডিও দেখি এটাও ডেটা, এভরিথিং ইজ ডেটা। তো এআই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তাদের কাছে যত বেশি ডেটা দেওয়া হবে সে তত ভালো তোমাকে আউটপুট দিতে পারবে। এই জন্য তোমরা খেয়াল করবে, তোমরা ফেসবুকে ডেটা দাও, তোমরা গুগলে কোনো কিছু সার্চ করো, এটা আসলে এক প্রকার ডেটা দেওয়া হয়। তোমরা ইউটিউবে কোনো একটা কন্টেন্ট কে খুঁজো, এটা আসলে এক প্রকার ডেটাই দেওয়া হয়। সেই ডেটাকে বিশ্লেষণ করে ইউটিউব তোমার জন্য বেস্ট ভিডিও গুলোকে সাজেস্ট করে, ফেসবুক তোমাকে বেস্ট একটা আউটপুট দেওয়ার চেষ্টা করে, গুগল তোমাকে ভালো বা বেস্ট কোনো কম্পোনেন্ট কে খুঁজে বের করে দেয়। কারণ তাকে তুমি যেভাবে বলবা, যত ভালোভাবে বলতে পারবা তত ভালোভাবে সে আউটপুট দিতে পারে। তো এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেল। এরপর তার মধ্যে অ্যালগোরিদম দেয়া থাকে। অ্যালগোরিদম কি? সমাধান করার প্রক্রিয়াটি কি। অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে আমি চেয়ারটা কিভাবে বানাবো, আমি আজকে নুডলসটা কিভাবে রান্না করব, আমি এই রচনাটা কত লাইন লিখবো, কতগুলো পয়েন্টে লিখবো, এই জিনিসটা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, সমাধান করার প্রক্রিয়া। এটাকে বলে আমরা ডেটা ট্রেন। এই অ্যালগোরিদমের মাধ্যমে তোমার প্রদত্ত ডেটাগুলোকে ট্রেন আপ করা হয়। এই ট্রেন আপের মাধ্যমে, ঠিক আছে, এটাকে অ্যানালাইসিস করা হবে যে ঠিক আছে আমি ট্রেনিং করার পর সে এখন কি দৌড়াতে পারে, এখন কি সে হাঁটতে পারবে, এখন কি সে ছবি তৈরি করতে পারবে। তখন আমরা এটাকে ফলাফলটাকে বিশ্লেষণ করি। এখন তোমার একটা ছবি আছে, তুমি দেখতেছো একটা চোখ কালো হয়ে গেছে, একটা চোখ লাল হয়ে গেছে। তুমি হয়তো মেশিনকে বললা যে ভাই আমার তো এটা লাল চোখ হয়ে গেছে, আমার এটা হবে না, তুমি আমাকে কালো চোখ বানায় দাও। তখন বলছে নতুন তথ্যের উপর ভিত্তি করে এটাকে আরো সে ডেভেলপ করে, এই জন্য বলছে শেখার আপডেট। তাহলে কি হলো, আমরা ডেটা কালেক্ট করলাম, ডেটাকে ট্রেন করলাম, এরপর রেজাল্টটাকে অ্যানালাইসিস করলাম, রেজাল্টটা যদি আমার প্রপারলি আউটপুট না আসে আমি তাকে আবার বলতে পারি, রিট্রেন বলা হয়। এইভাবে আমরা যদি বলি শর্টলি, এআই এভাবে কাজ করে থাকে। তাহলে আমাদের পরের পার্টটা কি? পরের পার্ট হচ্ছে মেশিন লার্নিং। তাহলে মেশিন কি? একটা যন্ত্র। লার্নিং কি? শেখা। মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ বা ইউনিট, যা কম্পিউটারকে কি বলে যে তার কাছে যে ডেটা গুলো আছে সেখান থেকে সে রেজাল্ট তৈরি করার একটা ক্ষমতা দেয়। এখানে তোমাকে কোডিং করতে হবে না, এখানে তোমাকে কোনো কিছু বিল্ড আপ করতে হবে না, তার কাছে ডেটা থাকলেই হবে, সেটা ডেটার ভিত্তিতে তোমাকে তোমার রেজাল্টটাকে দিবে। দিস ইজ কল্ড মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্ন করতেছে কোত্থেকে? তার কাছে প্রদত্ত ডেটা থেকে। এই জন্য বলা হয় তুমি ডেটা দাও, তাকে যত তুমি তথ্য দিবা সে তত ভালো কাজ করতে পারবে। ওকে, এখন আমরা যদি দেখি মেশিন কিভাবে কাজ করে। আবার বলছি মেশিন মানে এখানে তোমার কম্পিউটারকে বোঝানো হচ্ছে।
মেশিন মানে তোমার মোবাইলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যার ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এটা কি করে, প্রথমে তার ডেটাগুলোকে কালেক্ট করে, এই ডেটাগুলো কালেক্ট করার পর সে এটাকে আলাদা আলাদা করে ফেলে, ঠিক আছে, ভিডিও ডেটা, অডিও ডেটা বা নর্মাল টেক্সট ডেটা বা ইমেজ ডেটা করার পর সে কোন অ্যালগোরিদম প্রসেসে কাজ করবে সেটা সে নির্ধারণ করে, এটাকে বলে মডেল নির্বাচন। ওকে, এই মডেল নির্বাচন করার পর সে ওই মডেলটা তোমার প্রদত্ত ডেটা নিয়ে, তোমার প্রদত্ত যে তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে, ওকে, যে আউটপুটটা দেবে এটাকে ইভ্যালুয়েট করা হয়। ইভ্যালুয়েট করা হচ্ছে, তোমাকে হয়তো বলতেছে না তোমাকে তো আমি জামাটা এইভাবে বানাই দিলাম, দেখো তো তোমার পছন্দ কিনা। ইউজার হয়তো বলতেছে না আমার পছন্দ না, আমার হাতটা একটু লম্বা হবে। তখন এটাকে বলা হয় মডেল কি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন যত ভালো হবে, তুমি যে ধরনের মডেল যত পিউরিফাই করতে পারবা, অর্থাৎ তুমি একজনকে যত ভালোভাবে কোনো একটা মডেলকে যত ভালোভাবে তৈরি করতে পারবে, ফিউচারে এটা তোমাকে তত ভালো আউটপুট দেবে। যদি তোমার মডেল পারফেক্ট হয়, তাহলে তোমার ডেটাগুলো নিয়ে সে এখন কি করবে, প্রসেস করবে বা নির্বাহ করবে বা এক্সিকিউট করবে। করার পর সে এটাকে ট্রেন করবে, কারণ তুমি যদি তাকে ট্রেনিং না দাও সে কিন্তু বুঝতে পারবে না সে কি আগে ডান হাতটা তৈরি করবে নাকি বাম হাতটা তৈরি করবে, সে কি মানুষের কালো ছবি দিবে নাকি সাদা ছবি দিবে। এই জন্য বলে মডেলকে ট্রেন করতে হয়। ওকে, ট্রেন করলে তারপর সেই মেশিন তোমাকে একটা রেজাল্ট দেবে। এখন তোমার সেই রেজাল্ট পছন্দ হতেও পারে, তোমার সেই রেজাল্ট পছন্দ নাও হতে পারে। তুমি যদি বলো যে না আমাকে এইভাবে না ওইভাবে দাও, ওইভাবে না এইভাবে দাও, এটা তাহলে কি হবে, সে মডেলকে ডেভেলপ করবে। এইভাবে মেশিন লার্নিং কাজ করে। খুব সিম্পল ভাবে বলো, আমি তোমাকে এইভাবে বোঝাই তাহলে তোমার জন্য সহজ হয়। মেশিন কিভাবে কাজ করে, তুমি প্রথমে বাজার করছো, বাজার করার পর তুমি বাজার নিয়ে চিন্তা করছো যে আমি আজকে এই বাজারগুলো দিয়ে চাইনিজ খাবো নাকি দেশি খাবো। ওকে, ওকে, তুমি চাইনিজ খাবো না দেশি খাবো, তুমি মডেল সিলেক্ট করলাম। দেখে এখন সেই চাইনিজ আইটেমটা তুমি কত ভালোভাবে বানাতে পারো সেটা কিন্তু আবার ডিপেন্ড করো, তার মডেলকে তুমি মূল্যায়ন করবা। আচ্ছা, তোমার মডেল সিলেকশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর তুমি কি করলা, এবার তুমি ওই চাইনিজটা রান্না করা শুরু করে দাও, যে আইটেমটা তুমি চাইনিজ আইটেম হিসেবে খেতে চাও। এটাকে বলে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের পর তুমি এটাকে টেস্ট করো, ঠিক আছে, তো যে তুমি যে ধরনের স্বাদ পেতে চাচ্ছিলে সেটা তোমার হয়েছে কিনা। যদি তোমার মনে হয় যে না এবার চাইনিজ রান্না করার পর যে স্বাদটা পেয়েছি এটাই পারফেক্ট, তার মানে তুমি এটাকে কি করলা, এটাকে ডেভেলপমেন্ট করে ফেললা, যে না আমার এই জিনিসটা চলবে। এখন তোমার পরবর্তীতে মনে হয় যে না গতবার চাইনিজটা খেয়েছিলাম, এটাতে একটু লবণটা বেশি হয়ে গেছে, আমি এটাকে একটু কন্ট্রোল করতে চাই, ঠিক আছে, তাহলে তোমার আবার কি করতে হবে, ওইটাকে কারেকশন করার জন্য তুমি কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে। ওকে, এটাকে বললাম মডেল ডেভেলপমেন্ট। তোমাকে এই সিম্পল করে চিন্তা করতে হবে, তুমি যত সিম্পল করে চিন্তা করবা এটা তোমার জন্য তত ভালো। তো এই জন্য বলা হয় এর আসলে শেখার কোনো শেষ নেই। তুমি যতভাবে ওকে ট্রেন করতে পারবে, যতভাবে ডেটা দিয়ে ওকে বলতে পারবে, সে ততভাবে তারা ডেটা অ্যানালাইসিস করে তোমাকে আউটপুট দেবে। এইভাবে মেশিন লার্নিং কাজ করে। ওকে, এখন এই মেশিন লার্নিং কত ধরনের, কত ভাবে তুমি তাকে শেখাতে পারো। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, এটা নিয়ে পেইন নেওয়ার কোনো কিছু নাই। সুপারভাইজ লার্নিং হচ্ছে তুমি যখন ছোট ছিলে তখন মা বা বাবা তোমাকে বলেছিল এটা লাল রং, এটা জুতা, এই দেখো এটা সূর্য, এই দেখো এটা একটা গাড়ি, এটা সিঁড়ি আসতে নামবে। তার মানে তোমাকে ধরে 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 শেখানো হয়েছে। তো এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। ওকে, যে তো প্রত্যেকটা জিনিসে বলা থাকবে যে এটা আপেল, এটা একটি কুকুর, এটা একটি ব্যাগ, এটা একটি বল, তার মানে লেবেল দেয়া আছে। তো এই ভাবে যখন কোনো মেশিনকে শেখানো হয় তখন এটাকে বলে সুপারভাইজ লার্নিং। ওকে, আর আরেকটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং মানে তোমার এরকম লেভেল দেওয়া থাকবে না, তোমাকে নিজেই বুঝতে হবে এটা একটা আপেল বা এটা একটা কমলা। তুমি এখন কিভাবে বুঝবা, সে বুঝবে ডেটার প্যাটার্ন থেকে। ওকে, ডেটার প্যাটার্ন থেকে তুমি অনেক ডেটার মধ্যে খুঁজে বের করতে হবে, তোমাকে আলাদা করতে হবে এটা আপেল, এটি কমলা লেবু, এটি বেল, এটি বড়ই, এভাবে কোনো লেভেল দেওয়া থাকবে না। ওকে, এই জন্য বলা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আমি আরেকটু বলি, এভাবে তুমি ধরো বনানী থেকে গুলশান যাবে, তুমি কখনোই যাওনি, তোমার কাছে একেবারেই নতুন, কিন্তু তোমাকে বনানী থেকে গুলশান যেতেই হবে।
তো তুমি নিজে থেকে রাস্তা ধরে 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 ডেটা অ্যানালাইসিস করে তুমি আলটিমেটলি গুলশানে যদি পৌঁছাতে পারো, তখন তোমার এই লার্নিংটাকে বলে আনসুপারভাইজড লার্নিং। ওকে, আর এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে মানে পুনরায়, ওকে, ফোর্স করা। এটা বলছে ট্রায়াল অ্যান্ড এরর, মানে হচ্ছে বিষয়টি এরকম হয় যে তুমি বনানী থেকে গুলশানে যাচ্ছ, গিয়ে তুমি ভুল করে লেকের উপর দিয়ে যাচ্ছ, কিন্তু লেকের উপর দিয়ে গিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, ওখানে কোনো নৌকাও নেই। তো বলছে না, আমি তো এর উপর দিয়ে এখন যেতে পারবো না, কারণ এখানে কোনো ব্রিজ নেই বা রাস্তা নেই বা কোনো নৌকা নেই। তখন আরেকজন বললো যে তুমি এক কাজ করো, তুমি তো এদিক দিয়ে যেতে পারবে না, তুমি অন্য রাস্তা দিয়ে 10 নম্বর রাস্তা বা বনানী ব্লক দিয়ে ঘুরে যাও। তখন তখন এই জিনিসটাকে বলে ট্রায়াল অ্যান্ড এরর। ওকে, তুমি এটা দেখা। ওকে, যেমন আমরা ছোটবেলায় অনেক সময় পড়ে গিয়েছি, পড়ে গিয়ে বলছি, বাবা হয়তো মা বলছে না তুমি এখন নিজে উঠে দাঁড়াও। এখন তুমি উঠে দাঁড়াইছো, তুমি এর পরের বার হয়তো চিন্তা করলা যে আমি এই জায়গাটায় গেলে হোঁচট খাবো, তাহলে আর এই জায়গায় যাওয়া যাবে না। ওকে, কলম দিয়ে ওয়ালে রং করা যাবে না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে ওকে, তাহলে আমরা এখানে একটা কুইজ দেখছি। একটি মডেলকে বিভিন্ন প্রাণীর ছবি দেখিয়ে বিড়াল ও কুকুর চেনার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো। ওকে, একটা ডেটা প্যাটার্নকে অ্যানালাইসিস করে অনেকগুলো ছবি, 100টা প্রাণী ছবি দেখা হয়েছে, বলছে এইগুলো শ্রেণীর বিড়াল, এই শ্রেণীর ওগুলো হচ্ছে কুকুর। প্রশিক্ষণ শেষে মডেল নতুন ছবিতে সঠিকভাবে চিহ্নিত করতে পারে এটি বিড়াল না কুকুর। অর্থাৎ তোমার 100টা প্রাণী ছিল, এবার তুমি হয়তো গুগলকে, তুমি নিজে দেখবা, গুগলকে 3-4 ধরনের ছবি দিবা, বলবা যে কোনটি বিড়ালের ছবি, সে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করে বলে দেবে। তোমাকে বুঝতে হবে এটি কোন ধরনের লার্নিং, এটাকে আনসুপারভাইজড নাকি সুপারভাইজড নাকি রিইনফোর্সমেন্ট নাকি সেমি সুপারভাইজড। ঠিক আছে, তাকে যতভাবে ট্রেন দিতে পারবে ততভাবেই কিন্তু সে তোমাকে আউটপুট আকারে ডেটা দিতে পারে। তাহলে এটা কি ধরনের লার্নিং বলো? সুপারভাইজড, কারণ তার মধ্যে লেভেল দেওয়া আছে, এগুলো হচ্ছে কুকুর, এটা হচ্ছে বিড়াল। ওকে, যখন তুমি ডিফাইন করে দিবা তখন এটাকে বলা হয় সুপারভাইজড। আর তুমি ডিফাইন করে দিবা না, চিহ্নিত করে দিবা না, তখন এটা আনসুপারভাইজড লার্নিং হয়ে যাবে। ওকে, এখন যদি বলা হয় যে তুমি মেশিন লার্নিং কোথায় প্রয়োগ করবা, আমি তো দেখছি না যে বর্তমানে এআই, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং কোথায় ব্যবহার করা হচ্ছে না। ওকে, যেমন স্পিচ রিকগনাইজেশন, তুমি বাংলায় বলছো, তুমি বাংলায় সে বুঝতে পারছে। তুমি চ্যাট জিপিটি কে তুমি বাংলায় কথা বলতে পারো ঘন্টার পর ঘন্টা, তুমি আরবিতে কথা বলতে পারো ঘন্টার পর ঘন্টা, তার মানে তার তোমার স্পিচটাকে সে রিকগনাইজ করতে পারে। ওকে, কোনো অডিও বা ভিডিওকে সে কি করতে পারে, এক্সট্রাকশন করতে পারে, সেই অনুসারে তোমাকে ডেটা আউটপুট দিতে পারে। ওকে, এখানে অনেকগুলো টুলস আছে, ডিপ স্পিচ টুল, গুগল স্পিচ এপিআই। এখন তো এপিআই আসলে খুবই মূল্য। এপিআই মানে জানি আমরা, এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ধরো তোমার একটা সফটওয়্যারের সঙ্গে তুমি চ্যাট জিপিটি কে কানেক্ট করতে চাচ্ছ, তখন তোমার এপিআই এর প্রয়োজন হবে। তোমার নিজস্ব একটা সফটওয়্যারের সাথে তুমি জেমিনাই কে কানেক্ট করতে চাচ্ছ, তোমার এপিআই লাগবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, ইমেজ রিকগনাইজেশন, ঠিক আছে, ফেস আনলক, তারপর হচ্ছে তোমার আমাদের একটা নিজস্ব প্রজেক্ট আছে যে ক্যামেরা বসানো আছে আমাদের মুরগির ডিমের উপরে। এটা একটা ইন্ডাস্ট্রি, প্রায় পার ডে 5 লাখ ডিম বের হয়। তো এই ডিমগুলোর ইমেজ নিয়ে আমরা ক্যাটাগরাইজ করি যে কোনটি ভাঙ্গা, কোনটি ভালো, কোনটি একটু সাদা কালার, কোনটি একটু ব্রাউন কালার, কোনটির ওয়েট কতটুকু। ওকে, সবগুলো করি। তো এটা কিন্তু আমাদের মেশিন লার্নিং এর একটা প্রয়োগ। ওকে, এখানে অনেকগুলো মডেল আছে, সিএনএন মডেল, আর সিএনএন মডেল, সিএনএন মডেলটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তবে টেনসরফ্লো বা পাইটর্স তোমরা যখন যারা কি বলি পাইথনের ক্ষেত্রে ওপেনসিপি, পাইটর্স, টেনসরফ্লো, এই টুলস গুলো ব্যবহার করে এই কাজগুলো করা হয়। ওকে, তোমরা যদি এখানে একটু দেখতে চাও যে এআই এর মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, তাহলে তুমি যদি বাইরে থেকে দেখো,
বাইরে থেকে পুরো জিনিসটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি অফ মেশিন টু ইমিডিয়েট ইন্টেলিজেন্স হিউম্যান বিহেভিয়ার। কিন্তু একটু যদি ভিতরে যাও, এটা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, কি বলছে? অ্যাপ্লিকেশন অফ এআই দ্যাট অ্যালাউস, কি করে? এ সিস্টেম অটোমেটিক্যালি লার্ন, নিজে থেকেই লার্ন করে এবং পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে সে কি করে ধারণা নিয়ে তার ধারণাটাকে আরো বেশি ইমপ্রুভ করে, এই জন্য বলা হচ্ছে মেশিন লার্নিং। আর একেবারেই আরো যদি ভিতরে যাও, এটা কমপ্লেক্স টার্ম ডিপ লার্নিং। তাহলে আমাদের মেশিন লার্নিং পার্টটা খুঁজতে গেলে কি এই জিনিসটা জানলে সুবিধা হয়। উপর থেকে দেখলে এটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার একটু ভিতরে গেলে মেশিন লার্নিং, তার একটু ভিতরে গেলে আমরা ডিপ লার্নিং দেখতে পাই। এই টুলস গুলো তোমরা ব্যবহার করতে, অনেকে হয়তো ব্যবহার করো, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, কিউরিপড, কোপাইলট, গ্রামারলি, ডেলি জানো তোমরা ইমেজের জন্য খুবই ভালো। কুইলবোর্ড গ্রামার কারেকশন করে, সে প্যারাগ্রাফ লিখে দেয়। ওকে, স্লাইড এআই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেয়। বিভিন্ন টুলস, অনেকগুলো টুলস আছে, আর এত বেশি টুলস আমরা আসলে হারিয়ে যাই। আমরা যদি রোবট আর মেশিনকে আসলে একসাথে কম্পেয়ার করতে চাই, আসলে এটা অনেক ক্ষেত্রে একসাথেই কাজ করে। এআই রোবট দেখতে, বস্তুকে চিনতে সাহায্য করে। ঠিক আছে, এআই কি করে? রোবটকে দেখতে এবং বস্তু চিনতে সাহায্য করে। ওকে, তাহলে দেখো এআই এর সাথে রোবটের একটা কানেক্টিং আছে, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এআই কি করে? ওই রোবটকে মানুষের ভাষা বুঝতে, উত্তর দেওয়ার সক্ষমতা তৈরি করে দেয়। তার মানে এআই এর সাথে রোবটের একটা সম্পর্ক এখানে আছে। তবে সব রোবটই যে এআই ব্যবহার করে তা কিন্তু না। ওকে, যেমন তোমার যদি মেকানিক্যাল বা কলকারখানা যাও, তারা শুধু আর্ন, মানে হচ্ছে এই জিনিস এখান থেকে ওখানে সরাই দিচ্ছে, একটা গাড়িকে লিফটিং করছে, নিজে দোতলায় উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে এআই খুব একটা ইম্প্যাক্টফুল না এখানে। ওকে, এআই, আবার এআই রোবট ছাড়াও থাকতে পারে। তোমরা যেমন চ্যাট করো, চ্যাট জিপিটি, জেমিনাই, এখানে রোবোটিক্স এর কোনো প্রয়োজন নেই। তো একটা রোবটকে যদি তুমি পাওয়ারফুল করতে চাও, তাহলে এখানে এআই ইন্টিগ্রেটেড করা উচিত। কারণ আহ, দেখো, রোবট অটোনোমাস হতে পারবে, স্বয়ংক্রিয় হতে পারবে তখনই যখন তার ডেটার মাধ্যমে সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখবে। তাহলে তার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের আসলে এআই এর প্রয়োজন আছে। এখন যদি তোমাদেরকে আমি বলি রোবোটিক্স তোমরা কেন শিখবা, কেন তোমাদের রোবোটিক্স শেখা উচিত? একটা হচ্ছে তুমি প্রবলেম সলভিং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার যে সামগ্রিক চিন্তা ভাবনা আছে এটা আরো প্লাস 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 মানে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা যে তোমার প্রযুক্তিগত জ্ঞান বাড়বে। ওকে, আর তোমরা যে চাকরি করতে চাও, যে না আমরা পেশাদারিত্বের দিক থেকে যাব, প্রফেশনাল হতে তোমাকে প্রথম থেকে সাহায্য করবে। ওকে, সবচেয়ে বেশি যেটা হয় যে এখানে আমাদের যে অধ্যবসায়টা, এটা অনেক বেশি ডেভেলপ করে, যে আমাদের প্রচুর ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। একবার কাজ হয়ে গেলে আর লাগে না, ওটা তৈরি করতে গেলে আমাদের সময় দিতে হয়। এটা একটা লার্নিং পার্ট। ওকে, কনফিডেন্স বাড়ে এবং নতুন নতুন চিন্তা ভাবনা আসে। সবচেয়ে বড় কথা যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমরা চিন্তা করতে পারি যে এটা এভাবে কাজ করে, ওটা এভাবে কাজ করে। এই ধরনের জিনিসগুলো শিখার সময় এই স্কিল গুলো ডেভেলপ হয়ে যায়, যা আসলে মার্কেটে যে কোনো কাজ করতে বা পরিবারে বা সমাজে যে কোনো সিদ্ধান্ত নিতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে। এমন না যে শুধুমাত্র এটা শিখলাম, তাও না, আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, ইতিবাচক নেতিবাচক সবই আছে। ইতিবাচক গুলো আমরা জানি, কিছু জিনিস হতে পারে বায়াসিং হওয়ার সম্ভাবনা থাকে। যেমন অনেক সময় এআই করে কি বায়াসিং হয়ে যায়, ভুল সিদ্ধান্ত দিতে পারে। কাজেই শুধু তো শিখলেই হবে না, আমাকে জানতে হবে যে এটা আসলে সঠিক নাকি এটা ভুল। ওকে, আর আমরা তো মেশিনকে আসলে প্রচুর ডেটা দিচ্ছি, ডেটা যদি ভুল হয় তাহলে তোমার সিদ্ধান্ত গ্রহণে ভুল হবে। কাজে ভুল ডেটা দেওয়া যাবে না। এক্ষেত্রে ডেটা অ্যানালিসিস পার্টটা খুবই জরুরি, এবং আমরা তাকে কত ভালো ডেটা দিতে পারি সেটা। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ বেশি রোবোটিক্স হয়ে যাচ্ছে। তোমরা সারাদিন মোবাইল নিয়ে আসো, পরিবারের সাথে ইন্টারাকশন কমে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে মানবিক যোগাযোগও আসলে কমে যায়। ওকে, আমরা যদি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখি যে রোবোটিক্সই যদি তুমি নর্মালি শেখো, তাহলে 2030 সাল নাগাদ প্রায় 23% বাজার বৃদ্ধি পাবে। তার মানে
হিউজ পরিমাণ স্কিল পিপুলের দরকার হয়ে যায়, কারণ অটোনোমাস বা অটোমেশন ইন্ডাস্ট্রি খুব গ্রো করবে, সবকিছুতে অটোমেশন হয়ে যাবে, নিজে থেকে কাজ করে সিদ্ধান্ত দেওয়া শুরু করে দিবে। এই জিনিসটা আসলে খুবই প্রয়োজন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এর একটা মারাত্মক গ্রহণযোগ্যতা রয়েছে। ওকে, এস পিপল যেসব আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, এস পিপল এদেরকে সাহায্য করার ক্ষেত্রে এই ধরনের রোবট চিকিৎসা বা বয়স্কদের যত্ন, এসব ক্ষেত্রে রোবট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, ই কমার্স তোমরা জানো যে তোমরা সবাই এখন অনলাইনে প্রচুর কেনাকাটা করছো, এটা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জায়গাটায়। সবচেয়ে বড় মার্কেট গুলো হচ্ছে ভারতে, সাউথ এশিয়ায়, আফ্রিকায়, এই ধরনের জায়গাগুলোতে এই স্কিল গুলো ডেভেলপ করলে জবের আসলে অভাব হবে না। রোবোটিক্স করে কি কি চাকরি পেতে পারো তুমি? রোবোটিক্স ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারো, অটোমেশন ইন্ডাস্ট্রিতে অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারো, সফটওয়্যার ডেভেলপার হতে পারো, ঠিক আছে, সিস্টেম ইঞ্জিনিয়ার হতে পারো। তো প্রচুর জব, কাজে একটু ধৈর্য সহকারে শিখতে হবে। ওকে, তাহলে এট লাস্ট আমরা কি দেখলাম? কি করছে রোবট এবং এআই? আমাদের জীবনকে আরো উন্নত করছে, তবে এর নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে, ইতিবাচক দিকগুলো নিতে হবে, যাতে আমরা আমাদের সভ্যতার এটাকে ভালো কাজে লাগাতে পারি, কোনো নেগেটিভ কাজে নয়। ওকে, সো এই ছিল আজকের লেকচার। আমরা যদি ফিরে যাই, আমরা একটু ওপেন করে দিই, যদি সবার প্রশ্ন থাকে আমি একটু প্রশ্নগুলো নিতে চাই। ভালো মতো বলবেন তো। স্যার রেইনফোর্সমেন্ট লার্নিংটা আব্দুর রহমান হাত তুলেছে, একটু প্রশ্ন করতে হবে। স্যার উইন্ডোজ স্টোন বোর্ড। আমি কারো প্রশ্ন শুনতে পাচ্ছি না। মানুষ স্যার কি একটু রেইনফোর্সমেন্ট লার্নিং টা একটু বলবেন? মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য কি? সবাইকে মিউট করা আছে তো, একটু ওপেন করে দিলে ভালো হয়। স্যার হ্যালো ভাই, মেশিন আপনি কি আমার লার্নিং কথা শুনতে পাচ্ছেন? স্যার মেশিন লার্নিং এর সংজ্ঞাটা একবার বললে ভালো হতো। স্যার মেশিনের সংজ্ঞা কি? মেশিন লার্নিং। স্যার মেশিন লার্নিংটা আরেকবার বলবেন? মেশিন হচ্ছে যন্ত্র, মেশিন হচ্ছে যন্ত্র, আর লার্নিং মানে হচ্ছে শেখা। তাহলে যন্ত্র থেকে শেখা, ঠিক আছে? স্যার যন্ত্র স্যার রেইনফোর্সমেন্ট লার্নিংটা আরেকটা বোঝাবেন? কোনটা? রেইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট লার্নিং। ইয়েস স্যার। ওকে ফাইন। রি মানে কি? পুনরায়। ফোর্স মানে কি? জোর করা। ধরো এই জিনিসটা এরকম হচ্ছে, প্র্যাকটিক্যালি বোঝায়, হ্যাঁ, যে তুমি একটা কাজ করছো, অঙ্ক করছো, আর তোমার টিচার অঙ্কটা কেটে দিল, বললো যে অঙ্কটা হয়নি, অঙ্কটা তুমি এভাবে করো। তো এই যে প্র্যাকটিসটা, এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, পুনরায় না হচ্ছে। স্যার রোবোটিক্স ডেভেলপমেন্ট বোর্ড বলতে কি বোঝায়? রোবোটিক্স ডেভেলপমেন্ট বোর্ড বলতে এখানে যেটা বোঝায়, যেটা হচ্ছে যে তুমি যে বোর্ড গুলো, বা ধরো তোমরা তো মাদারবোর্ড ব্যবহার করো না কম্পিউটারে মাদারবোর্ড ব্যবহার করো, সেই মাদারবোর্ড, ওকে, যেটাতে তোমার সেন্সর আর তার সবকিছু কানেক্টেড হয়। আমি একটা ছবি দেখিয়েছিলাম না এখানে, আরডুইনো বোর্ড বা ESP32 বা রাসবেরি পাই, সেই জিনিসগুলো। এটা ছাড়া তো তুমি কন্ট্রোল করতে পারবে না, তোমার প্রোগ্রামিংটা করবে কোথায়, তাকে ইনস্ট্রাকশন দিবা কোথায়, সেই জিনিসটা হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড। স্যার পনেরো ভালো মতো বুঝে যান। কোনটা? পনেরো আমি বুঝতে পারছি না, টেক্সট আকারে লেখা যাবে? স্যার রোবটের ক্লাসিফিকেশন বা সংজ্ঞা কি? রোবট মূলত আসলে আমরা যদি বলি, রোবট হচ্ছে দাস, হ্যাঁ, তাকে যেভাবে বলা হবে ঠিক সেভাবে সে কাজ করবে, ঠিক আছে? রোবট থেকে এসেছিল রোবোটিক্স,
ওকে, অর্থাৎ তাকে কিছু প্রি প্রোগ্রাম দেয়া থাকবে, সে সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করবে, করে তারকে যে নির্দেশনা দেওয়া হবে যে তুমি এখন শুধু কপি বানাবা। তার মানে কি, আমি একটা ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে সে কাজ করবে। ওকে, এর বাইরে না। রোবট এবং এআই এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা ফাইন, রোবট কি কাজ করার জন্য, কিন্তু রোবটের চিন্তাধারা, এই চিন্তাধারাকে উন্নত করার প্রক্রিয়াটাই হচ্ছে এআই। যেমন ধরো আমরা একটা মানুষ, আমাদের যদি কোনো ব্রেন না থাকে আমরা কাজ করতে পারবো? পারবো না। না। সেই রকম রোবটের ব্রেন থাকবে, কিন্তু এই রোবটের ব্রেন গুলোকে আরো বেশি ডেভেলপ করা, যেন তাদের প্রপারলি কাজের আউটপুটটা পাওয়া যায়, সেই চিন্তাধারা থেকে এআই কানেক্ট করা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হয়, তাকে আমি ডেটা দেবো, সেই ডেটা অনুসারে সে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে একটা মেকানিক্যাল বা একটা যন্ত্রকে যদি সে সিদ্ধান্ত নিতে পারে যে ঠিক আছে এই মুহূর্তে আমার গাড়িটা নামানোর দরকার না, একটু পরে গাড়িটা দোতলা থেকে নামালে হবে, তাহলে কি হচ্ছে, রোবট অটোনোমাস হয়ে যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। তাহলে এআই এখানে যুক্ত হচ্ছে। ওকে ওকে। স্যার অ্যাকচুয়েটরস জি, এর কনসেপ্টটা আবার কি বোঝানো যাবে? স্যার মোশন কোনটা? সেন্সরের এক্সাম্পল কি হতে পারে? অ্যাকচুয়েটর। আচ্ছা, মোশন সেন্সরটা যেটা হচ্ছে, ফর এক্সাম্পল তোমার বাড়ির সামন দিয়ে একটি গাড়ি চলে গেল, বা একটু কুকুর চলে গেল, বা একজন হিউম্যান চলে গেল, তো এটাকে ডিটেক্ট করা, হ্যাঁ, এর মুভমেন্টটাকে ডিটেক্ট করা, ঠিক আছে, সেটা সেন্সিং করা, এটাকে বলে মোশন, মানে গতি। ঠিক আছে, গতির অবস্থা, যে কে গেল কে আসলো, এটা সেন্সিং করা, এটাকে বলে মোশন সেন্সর। যেমন ধরো তোমার সিঁড়িতে একজন লোক উঠলো, হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, এখন তোমার ঘরের ভিতরে একটা অ্যালার্ম সিস্টেম ডেভেলপ করেছো যে কেউ না তো এসেছে, তা তোমাকে সেই ডেটাটা পাঠালো কে, সেই মোশন সেন্সর। ওকে 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 স্যার। স্যার আরডুইনো বোর্ড, হ্যাঁ, আরডিনো বোর্ডে কি হয়েছে? মানে ওটাকে আরেকবার বোঝানো যাবে? আরডিনো বোর্ডে আমরা আমরা একটু প্রেজেন্ট করি, আবার করি। ওকে, আমরা আরডিনো বোর্ড থেকে যাই। ওকে, এই যে তোমরা কি দেখতে পাচ্ছ এটা? হ্যালো, জি স্যার। জি দেখো স্যার। আরডিনো, ইয়েস স্যার। হ্যাঁ এই যে আরডিনো বোর্ড, ঠিক আছে, আমাদের কাছে একটু সময় আছে। আরডিনো বোর্ড এক ধরনের ডেভেলপমেন্ট বোর্ড। আমি তোমাদেরকে যদি একটা ওয়েবসাইটে নিয়ে যাই, এখান থেকে আরো ভালো হয়। তোমরা যারা রোবোটিক্স এমনি শিখতে চাও, ওকে, তোমরা কি টিঙ্কারক্যাড নামে একটা সাইট আছে, এটা জানো? নো স্যার। জি স্যার। এটা নো স্যার। তোমরা, স্যার আচ্ছা আমি বলে দিচ্ছি বাবা, একটু দাঁড়াও, বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার একটা স্ক্রিন? ইয়েস নো স্যার। স্যার। ইয়েস স্যার। দেখা যাচ্ছে টিঙ্কারক্যাড? নো স্যার এখানে দেখতে তোমরা পাচ্ছি না। নিজেরাই হ্যাঁ স্যার, লগ দেখা ইন যাচ্ছে। করবে, লগ ইন করে তোমরা আইডি ক্রিয়েট করবে, এখানে তুমি প্রজেক্ট তৈরি করতে পারবা। স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি। না নো স্যার। এখন দেখা যায়? পাচ্ছি। নো স্যার। ইয়েস ইয়েস স্যার, দেখো। কেউ স্যার, দেখতে দেখা পাচ্ছে না? যাচ্ছে কেউ তো। দেখতে পাচ্ছে না? ইয়েস স্যার দেখতে পাচ্ছি না, তাদের সমস্যা আছে নাকি? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা এবার দেখো তো, আমি একটা আরডিনো বোর্ড নিয়েছি, এটা দেখা যায়? স্যার আমার নেট ফুল আছে, তাও আমি দেখতে পাচ্ছি না। এই যে আরডিনো বোর্ড দেখেছো? আরডিনো বোর্ড দেখা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার দেখা যায়। স্যার। ওকে, এই বোর্ডটাতেই তোমরা, বোর্ডটার মাধ্যমে তোমরা রোবোটিক্স শিখতে পারবে। ওকে, তুমি এখানে বিভিন্ন লাইট, এটাকে এলইডি লাইট কানেক্ট করতে পারবে। ওকে, এখানে সুইচিং দিতে পারবে। এগুলো হচ্ছে সুইচিং, এটা অ্যানালগ, বাইরে থেকে ডেটা কালেক্ট করবে, এগুলো ডিজিটাল পিন। ঠিক আছে, এখানে মাইক্রো কন্ট্রোলার আছে, তার ব্রেন। বাজারে কিনতেও পাওয়া যায়, বা তুমি যদি না কিনো, তুমি টিঙ্কারক্যাড সাইটে গিয়ে এটা তুমি সিমুলেটেড আকারে এখানে রোবোটিক্স শিখতে পারবে। এখানে রেজিস্টার কার্ড করতে পারবে, পুশ বাটন আছে, ক্যাপাসিটর আছে, অনেক 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 প্রচুর প্রজেক্ট করতে পারবে তুমি এটার মাধ্যমে শিখে। ওকে,
এখানে নিজে নিজে কোড লিখতে পারবে, কোড রান করবে। এটা এখানে দিয়ে এখানে দেখো বাতি জ্বলে, দেখতে পাচ্ছ তোমরা বাতি জ্বলে? জি স্যার। জি স্যার। এখানে কোড লেখা যায়, এই যে এখানে কোড, তুমি এখানে কোড লিখতে পারবে। তো এগুলো খুব চমৎকার জিনিস, খুবই এফেক্টিভ জিনিস। এখানে কোড এগুলা পরে ডিটেলস ক্লাসে হয়তো তোমরা আরো বেশি জানতে পারবে, এটা হাতে কলমে তোমরা শিখতে পারবে। আর তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে যাও যে তোমরা নিজেরাই রোবোটিক্স শিখবে, তোমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে বলবে, তারা তোমাদের জন্য এরকম ওয়ার্কশপ হোক বা ক্লাসে হোক আয়োজন করবে। ওকে, এগুলো শেখা খুবই জরুরি, না হলে ভবিষ্যতে তোমাদের চলতে ফিরতে খুবই অসুবিধা হবে। ওকে, কারণ স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এর উপরই ওয়ার্ল্ড চলতেছে। ওকে, তো এরকম আর্ডিনো বোর্ড, আমি যদি এখানে আরেকটু যাই, এ দেখো মাইক্রোবিট বোর্ড, ঠিক আছে, বিভিন্ন ধরনের বোর্ড আছে এখানে, প্রচুর কাজ করা যায়। স্যার এই বোর্ডটার নাম কি? এই যে তোমার পিআইআর, স্যার এই যে দেখো কি যেন মোশন সেন্সরের কথা বলছিলে, পিআইআর মোশন সেন্সর, এই যে এটা। ওকে, এর সম্বন্ধে যদি কেউ যায় অ্যালার্ম বাজে, লোকে কানেক্ট করতে হয়, বিভিন্ন প্রসেস আছে। ওকে, প্রশ্ন? স্যার মেশিন লার্নিং কিভাবে সাইবার মেশিন লার্নিং, আচ্ছা আমি তোমাকে বলি, হ্যাঁ, মেশিন কি করবে, লার্ন, সে শিখবে কিভাবে? তাকে তথ্য দিতে হবে না যে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার স্কুল এত, আমার এই কালার পছন্দ। এটা কি, সে ডেটা কালেক্ট করবে। ডেটা কালেক্ট করার পর সে কি করবে, তার কিছু অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম অনুসারে ডেটাগুলোকে প্রসেস করবে, প্রসেস করে তোমাকে বলবে যে তোমার ডেটা এইভাবে পাইছি, আমার কাছে তো এই স্ট্রাকচার আছে, এই অনুসারে তুমি কি করতে চাও। তাহলে তাকে এই জন্য হচ্ছে মেশিন লার্ন। তুমি ওকে যতভাবে ডেটা দিতে পারবে, তার অ্যালগোরিদম অনুসারে সে তত তোমাকে আউটপুট আকারে দেবে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখানে ডেটা, অর্থাৎ তুমি যদি নাম দিতে ভুল করো, সে কিন্তু তোমার নাম ভুল করবে। তুমি যদি তাকে বয়স দিতে ভুল করো, সে তোমার বয়স ভুল করবে। এই জন্য যত বেশি ভালো ডেটা দেওয়া হবে, ডেটা সেট হবে, সে তত তোমাকে দ্রুত আউটপুট দিতে পারবে। মেশিনকে লার্ন করার জন্য যেটা দিতে হয়, ডেটা দিতে হয়, ডেটা সেট। এই জন্য আমরা ওখানে বলেছিলাম ডেটা সেট। ওকে, না স্যার আরডিনো বোর্ড ইউজ করে কি একটা রোবটের ফিজিক্যাল কম্পোনেন্টস ক্রিয়েট করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্টস, ওটা দিয়ে আরডিনো বোর্ড হচ্ছে মূলত ডেভেলপমেন্ট বোর্ড। এর সাথে তোমার মেকানিক্যাল যে মোটর লাগাতে হয় তার দিয়ে, ঠিক আছে, তারপর তোমার যদি তুমি গাড়ি করতে চাও চেসিস লাগাতে হয়, এগুলো পাওয়া যায়। অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো প্রজেক্ট আছে, ছোট ছোট করে প্রজেক্ট তোমরা করতে পারো, ছোট ছোট করে শিখতে পারো, যেটা তোমাদের স্কিলটাকে আরো ডেভেলপ করবে। প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল, তারপর অ্যাডভান্স লেভেল। ওকে, তোমাদের প্রোগ্রামিং জানতে হবে। স্যার মেশিন লার্নিং কিভাবে সাইবার সিকিউরিটিতে সাহায্য করতে পারে? ইউজ ইউজ ঠিক আছে, ইউজ। এখানে তোমার কথা সবচেয়ে বড় উত্তর হচ্ছে যে তুমি তোমার ডেটাকে কিভাবে প্রোটেক্ট করবে। সাইবার সিকিউরিটি কি করবে, আমাকে সিকিউরিটি দিবে, নিরাপত্তা দিবে। তো তোমার ডেটা যদি ভালনারেবল হয়, তোমার ডেটা যদি ভুল হয়, সে কি তোমাকে সিকিউরিটি দিতে পারবে? সে তো ভুল ডাটা নিয়ে অ্যানালাইসিস করবে। ওকে, তুমি যদি বলো যে তাকে যে আমার এই জানলাটা খোলা যাবে না, এই দরজাটা রাত 10টার পর বন্ধ থাকবে, এই লাইটটা রাত 9টার পর জ্বলবে না, তার মানে তুমি তাকে প্রি ডিফাইন করে দিলা। তাহলে হঠাৎ করে এই লাইটটা যদি কেউ Yes, sir. জ্বলায়, তাহলে সে কি করবে, এটাকে প্রোটেক্ট করে দিবে যে না, এই লাইটটা তো রাত 9টার পর জ্বলার কথাই ছিল না, তাহলে কি হলো, প্রোটেক্টেড হলো। তো এইভাবে মেশিন লার্নিং তোমার সাইবার সিকিউরিটিতে হেল্প করতে পারে। ওকে, জি স্যার ধন্যবাদ। স্যার সিপিইউ deep learning টা জিপিইউ তে কি? পার্থক্য কি? কি যেন প্রশ্ন করলো, একটু রিপিট করো। স্যার সিপিইউ এবং জিপিইউ তে পার্থক্য কি বলেছিল? পার্থক্য কি হবে? সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর জিপিইউ কি গ্রাফিক্স প্রসেসর ইউনিট।
ঠিক আছে। Yeah. সিপিইউ এর তুলনায় জিপিইউ অনেক দ্রুত গতিতে কাজ করে। ওকে, সিপিইউ তে আমার কোর সংখ্যা কম থাকে, আর জিপিইউ তে আমার কোর সংখ্যা বেশি থাকে। অনেকগুলো কোর, আমরা বলি না কোর i7, কোর i13, কোর i9, জিপিইউ তে কোর সংখ্যা অনেক বেশি থাকে। ওকে, ক্যাপাসিটি সিপিইউ এর তুলনায় অনেক অনেক বেশি। ওকে, এখন আর কিছুদিন পর মার্কেটে আমরা সিপিইউ পাবো না, আমরা পাবো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, কারণ সবকিছু এখন আসলে হিউজ মাল্টিটাস্কিং হচ্ছে, কাজে তার এবং আমরা দ্রুত চাচ্ছি। দ্রুত করতে গেলে হিউজ ডেটা এবং দ্রুত প্রসেস করতে গেলে সিপিইউ এর তুলনায় এখন মার্কেটে জিপিইউ অনেক ভালো কাজ করছে, এবং আলটিমেটলি তুমি কিছুদিন পরে সিপিইউ পাবাই না, সেন্ট্রাল প্রসেসিং গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটা চলে আসবে। ওকে, আমার মনে হয় আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। ডিপ লার্নিংটা কি? কোনটা কোনটা মা? আবার একটু প্রশ্নটা করতে হবে। একটু আমি টেক্সটটা ক্লিয়ার না, মেসেঞ্জারে দেখা যাবে, আমি টেক্সটটা ক্লিয়ার হবে না, অ্যানসারটা ক্লিয়ার না। টেক্সট বক্সে লেখো, আমি বলে দিচ্ছি। ভাইয়া সরি ভাইয়া, বলছে যে আজ করা হয়েছে যে ডিপ লার্নিং ডিপ লার্নিং, এই তো? জি ভাইয়া, এটাই কোশ্চেন। ডিপ মানে কি বলো তো মা? গভীর। গভীর, তার মানে কি এটি আরো পাওয়ারফুল। ঠিক আছে, এটা মেশিন লার্নিং এর একটা অংশ। ঠিক আছে, আমরা আর্টিফিশিয়াল, প্রথমে এআই, তারপর হচ্ছে মেশিন লার্নিং, তারপর ডিপ লার্নিং। ওকে, এখানে নিউরাল নেটওয়ার্ক বলে একটা পার্ট আছে। আমাদের যেমন হিউম্যান ব্রেন বা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে এটা নিউরাল নেটওয়ার্ক। ওকে, এটা অনেক কমপ্লেক্স পদ্ধতিতে ডেটাকে আরো বেশি পিউরিফাই করে এবং আরো সঠিক উত্তর দিতে তোমাকে সাহায্য করে। এই জন্য তোমরা এই যে আমরা বলি স্পিচ প্রসেসিং বা ইমেজ রিকগনাইজেশন, একটা ছবিকে সে চিনতে পারছে, ঠিক আছে, বা একটা গাড়ি তার ড্রাইভার ছাড়া চলতে পারছে, যে সামনে আসলে ডানে যেতে হবে না বামে যেতে হবে, কোনো অবস্ট্রাকল আছে কিনা। এর জন্য কি হয়, প্রচুর ডেটা সেটের দরকার হয়। ঠিক আছে, এই জায়গায় এত কমপ্লেক্স সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার ডিপ লার্নিং কাজ করা হয়, নট মেশিন লার্নিং। ওকে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, আমি হচ্ছে একজন এআই ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। সো এখন আমার কোথা থেকে শেখা শুরু করতে হবে? মানে সাধারণত আমি 2 বছর প্রায় এআই এর যে ওয়ার্ক গুলো আছে সেগুলো নিয়ে লার্ন করলাম। সো এখন আমি পাইথন শিখতে চাচ্ছি। পাইথন থেকে শেখা শুরু করবো নাকি অন্য কোনো কিছু থেকে? না না, পাইথন বেস্ট হবে। যদি তোমার বেসিক আইডিয়াটা থেকে থাকে, তুমি মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা ক্লিয়ার হয়ে গেছো, তুমি মোটামুটি এর আর্কিটেকচার বা গঠন সম্বন্ধে তোমার একটু ধারণা হয়ে গেছে, তোমার উচিত এখন পাইথন শেখা এবং ছোট ছোট করে ছোট ছোট স্কেলে কিছু প্রজেক্ট ডেভেলপ করা, নট বড় স্কেলে। তোমাকে চিন্তা করা যাবে না আমি আজকেই অনেক বড় কিছু করে ফেলবো, নট লাইক দ্যাট। তোমাকে স্মল স্কেলে, হ্যাঁ, পাইথনের লাইব্রেরি ফাইলগুলো ইউজ করা শুরু করতে হবে। যেমন এখানে কিছু লাইব্রেরি ফাইলের কথা আমরা এখানে বলেছিলাম, তো ওগুলা ইউজ করে ছোট ছোট করে ছোট ছোট স্কিলে শুরু করবা। এবং তোমরা যদি এটা শিখতে চাও, তোমরা মাইক্রোসফটের একটা সাইট আছে, ওকে, মাইক্রোসফটের আমি জানি না, এটা স্টেম সাইট আছে, স্টেম এডুকেশন, এখানে প্রচুর টিউটোরিয়াল আছে। তুমি মাইক্রোসফটের স্টেম সাইটটাতে গিয়ে মাইক্রোসফট এডুকেশন, এআই এডুকেশন গুগলে সার্চ দিলে পাবা। মাইক্রোসফট এই ক্ষেত্রে তোমাদেরকে বেশ হেল্প করবে আর কি। শিখতে হবে, পাইথন ভালো, প্রোগ্রামিং জানতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা এখানে কেউ আছেন? জি 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 ভাই, আছি। আচ্ছা, সো হ্যাঁ ভাইয়া, আমাদের আরেকটা ক্লাস আছে। সো সরি, আমরা এখানে আর কোশ্চেন নিতে পারছি না। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এত ইনফরমেটিভ, এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, আইসিটি আমি অলিম্পিয়াড। লিভ নিচ্ছি, হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, আমি ঠিক লিভ। আছে। ওকে ভাই, ঠিক আছে ভাই, আপনি লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, সো